ট্রাম্পের পারমাণবিক হুঁশিয়ারি, চীনের সঙ্গে নতুন শীতল যুদ্ধের গন্ধ। আকাশে আবার পারমাণবিক ছায়া ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের এক ঘোষণায় যেন জাগিয়ে তুলেছে পুরনো দুঃস্বপ্ন। আমরা আবার পারমাণবিক পরীক্ষা শুরু করব, একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই বিশ্ব কাঁপছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের এই মন্তব্য শুধু আমেরিকার পারমাণবিক নীতিতে আলোড়ন তোলেনি, বরং চীনের সঙ্গে এক নতুন সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে। কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন চীন তার পারমাণবিক ক্ষমতাকে চোখ ধাঁধানো গতিতে বাড়াচ্ছে। ওয়াশিংটন বনাম বেইজিং, নতুন উত্তেজনার সূচনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত আলোচনার ঠিক আগে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা করছে, আমরাও করব, সমান ভিত্তিতে। যদিও তিনি পরে দাবি করেন বক্তব্যটি চীনকে লক্ষ্য করে নয়, তবু বেইজিং সেটি আলাদাভাবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং এক বিপজ্জনক সংকেত, যা বিশ্বব্যাপী পরমাণু ভারসাম্য নষ্ট করতে পারে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক পরীক্ষা শুরু করে, তবে চীন ও রাশিয়াও একই পথ নেবে, আর তাতেই ভেঙে পড়বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পুরো কাঠামো। চীনের জবাব, প্রতিরোধের মঞ্চে দাঁড়িয়ে শি জিনপিং। চীন ইতিমধ্যেই ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে শুরু করেছে, তবে মিসাইল নয়, কৌশল দিয়ে। শি জিনপিং তার সাম্প্রতিক উন্নয়ন পরিকল্পনায় কৌশলগত প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। চীনের সামরিক কুচকাওয়াজে দেখা গেছে, পারমাণবিক ট্রয়ী স্থল, সমুদ্র ও আকাশপথে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ও বোমার সমাহার। তাইওয়ানের প্রতিরক্ষা গবেষক লিন পো চৌ নিউ ইয়র্ক টাইমসকে বলেন, চীনের সম্প্রসারণ চলবে, ট্রাম্পের ঘোষণায় এই গতি আরও তীব্র হবে, কমবে না। উপগ্রহ চিত্র বলছে, চীনের ঐতিহাসিক লক নূর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে আবারও নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি সম্ভাব্য ভূগর্ভস্থ পরীক্ষার প্রস্তুতি। চীনের শেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1996 সালে। তারপর থেকে তারা সাব ক্রিটিক্যাল টেস্ট অর্থাৎ বিস্ফোরণ ছাড়াই পরীক্ষামূলক কাজ চালিয়ে যাচ্ছে। একই পথেই হেঁটেছে আমেরিকাও, কিন্তু ট্রাম্পের নতুন বক্তব্য সবকিছু বদলে দিতে পারে। যদি ট্রাম্প সত্যিই পরীক্ষার নির্দেশ দেন, তবে নেভাডায় প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 বছর লাগবে, অথচ চীন বা রাশিয়া চাইলে কয়েক মাসে মাঠে নামতে পারে। বিশ্বে আবার যুদ্ধের গন্ধ। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করেছে, বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র রোধ ব্যবস্থা এখন মারাত্মক চাপের মুখে। 3 পরাশক্তি আমেরিকা, চীন ও রাশিয়া আর একসঙ্গে বসতে পারছে না। পরমাণু প্রতিযোগিতা এখন এমন এক বিন্দুতে পৌঁছেছে যেখানে এক দেশের ঘোষণাই অন্য দেশের প্রতিশোধে পরিণত হতে পারে। বিশ্লেষক ক্রিস বাকলি লিখেছেন, ট্রাম্পের এই মন্তব্য হয়তো এখনো নীতিতে রূপ নেয়নি, কিন্তু এটি এমন এক ছায়া ফেলেছে যা শীতল যুদ্ধের দিনগুলোকেও আবার জাগিয়ে তুলেছে। বিশ্ব যখন আবার পারমাণবিক ভয়াবহতার কিনারায়, তখন একটাই প্রশ্ন, এই আগুনের খেলায় কে প্রথম শিখা ছুঁয়ে দেখবে? গাজা যুদ্ধের 2 বছর পরেও হামাসের অদম্য শক্তি। 2 বছরের অব্যাহত সংঘাতের পরও গাজার আকাশে একটি নামকরা সংকেত, হামাস এখনও শক্তিশালী। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে 22,000 যোদ্ধা নিহত হলেও হামাসের হাতে এখনও প্রায় 20,000 অভিজ্ঞ যোদ্ধা আছে। 7 অক্টোবর 2023 হামলার আগে হামাসের শক্তি ছিল প্রায় 30,000 যোদ্ধা, 5টি ব্রিগেডে ভাগ করা। আইডিএফ এর তথ্যানুযায়ী হামাসের বাহিনী 24টি ব্যাটালিয়ন এবং প্রায় 140টি ছোট কোম্পানি নিয়ে গঠিত ছিল। এটি শুধু সংখ্যা নয়, এটি হলো পরিকল্পনা, সংগঠন এবং যুদ্ধ প্রস্তুতির এক জটিল কাঠামো। ইসরায়েল দাবি করেছে যে গাজা যুদ্ধের সময় তারা 22,000 জনেরও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবুও ক্ষয়ক্ষতি সত্ত্বেও হামাস নতুন সদস্য নিয়োগ করেছে। যদিও আইডিএফ তাদের দুর্বল প্রশিক্ষিত বলে বর্ণনা করেছে, বাস্তবতা হচ্ছে এই নতুন যোদ্ধারা আগের চেয়ে আরও ফুরফুরে এবং প্রস্তুত। গত বছর ইসরায়েলি সেনারা স্পষ্ট করে বলেছিল যে হামাস এখন একটি গেরিলা গোষ্ঠী, প্রচলিত সামরিক বাহিনী নয়। এরা আক্রমণ করে, চাপে রাখে এবং অপ্রত্যাশিত সময়ে আঘাত হানতে সক্ষম। হামাসের শক্তি শুধু মানুষে সীমাবদ্ধ নয়, তাদের কাছে শত শত রকেট আছে, যার মধ্যে অনেকগুলি মধ্য ইসরায়েলের গভীরে আঘাত করতে সক্ষম। এছাড়াও হামাস হাজার হাজার ছোট অস্ত্র ধরে রেখেছে। এই অস্ত্র ও রকেট হামাসকে তৈরি করেছে এক অনন্য স্থিতিশীল প্রতিরক্ষা কাঠামো।
আইডিএফ দাবি করেছে যে তারা হামাসের প্রায় 25% টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে, যা মূলত হামলা ও অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হতো। কিন্তু অনেক টানেল এখনো অক্ষত, এমনকি যেখানে ইসরায়েলি সেনারা প্রবেশ করেনি। এই টানেলগুলো হামাসকে দেয় দ্রুত গতিতে যে কোনো স্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা। 9 অক্টোবরের যুদ্ধবিরতি পরেও হামাস আক্রমণ চালিয়েছে। দক্ষিণ গাজায় সীমান্তের একটি টানেল থেকে আরপিজি ছোড়া হয় এবং একটি ইসরায়েলি যান ধ্বংস হয়। নিহত হন মেজর ইয়ানিফ গুলা এবং স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াতে। ইসরায়েলি প্রতিক্রিয়া ছিল ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা। গাজায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে আইডিএফ ধ্বংস করেছে একটি বড় টানেল নেটওয়ার্ক, যেখানে ধারণা করা হয় প্রাক্তন জিম্মিরা রাখা ছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার আকাশ এখন উত্তেজনায় ভরা। হামাস নিহত হওয়া যোদ্ধার সংখ্যাকে মাপছে না। শক্তি, ধৈর্য এবং স্ট্র্যাটেজিক টানেলের কারণে তারা এখনও অঞ্চলে এক অদম্য শক্তি হিসেবে উপস্থিত। গাজা যুদ্ধ প্রমাণ করেছে সংখ্যার কমে যাওয়া মানেই শক্তির অবসান নয়। যুদ্ধক্ষেত্রে হামাস এখন নতুনভাবে জেগে উঠেছে। এই প্রতিবেদনে স্পষ্ট হয় যে গাজায় যুদ্ধ শুধুই অস্ত্রের লড়াই নয়, এটি এক মানসিক, কৌশলগত এবং টানেল যুদ্ধের মিশ্রণ, যেখানে হামাস এখনো অস্পষ্ট, শক্তিশালী এবং ভয়ঙ্কর। যুদ্ধের ঊর্ধ্বখাতে গাজার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। হামাস হয়তো সংখ্যায় কমে গেছে, কিন্তু তাদের মনোবল এখনো অটুট। তারা এখন প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। হামাস যদি গাজার ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে, তাহলে পিআইজেকে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে দেখা যায়। ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এক ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর জায়গায় আরেকটি সশস্ত্র গোষ্ঠীর প্রত্যাবর্তন। গাজার সবচেয়ে গভীর সমস্যা হলো এটি এখন দার্শনিক টমাস হবসের সেই সবার জন্য মুক্ত জায়গায় পরিণত হয়েছে। আঘাত নয়, ছোঁয়াও নয়, কেবল বাতাসে দোলা দিয়েছে ইসরায়েলের বোমা। এই এক লাইনে যেন ফুটে ওঠে তেহরানের আত্মবিশ্বাস। ইরান এখন দাবি করছে ইসরায়েলের হামলায় তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর একটি দানাও নড়ে ওঠেনি। যুদ্ধ শেষে ধোঁয়া এখনো উঠছে মধ্যপ্রাচ্যের আকাশে, কিন্তু সেই ধোঁয়ার ভিতর থেকে শোনা যাচ্ছে এক গর্বিত কণ্ঠ, আমরা আছি আগের চেয়েও শক্তিশালী। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির উপসমন্বয়কারী জেনারেল মোহাম্মদ রেজা নাকভি বলেন, ইসরায়েল দাবি করছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলিতে বড় আঘাত এনেছে, কিন্তু সেটি বলা মানে বাড়াবাড়ি। বাস্তবে তাদের আঘাতে আমাদের পালকের ছোঁয়াও লাগেনি, বলেন তিনি। নাকভি জানান, ইসরায়েলের উন্নত প্রযুক্তি আর আধুনিক বোমা দিয়েও তারা কিছুই করতে পারেনি। আমাদের উৎক্ষেপণ কেন্দ্রগুলো আক্রমণের পরপরই সক্রিয় হয়ে গেছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। ইসরায়েল দাবি করছে তারা ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করেছেন, কিন্তু ইরান বলছে এটা শুধু ভুল নয়, নিখাত মিথ্যা। ইরানের দাবি তাদের 1% উৎক্ষেপকও ধ্বংস হয়নি, বরং সবগুলোই স্থানীয়ভাবে তৈরি ও কার্যক্ষম। আমাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র ইরানের মাটিতে, ইরানের হাতে গড়া, বলেন নাকভি। আরো বড় চমক, ইরান এখন নতুন করে আরো 10,000 ক্ষেপণাস্ত্র তৈরির পথে। শুধু প্রতিরক্ষা নয়, এটি এখন তেহরানের জন্য এক আত্মমর্যাদার প্রতীক। নাকভির ভাষায়, আমরা শুধু ইসরায়েলকে মোকাবিলা করছি না, আমাদের চারপাশে রয়েছে মার্কিন ঘাঁটি, পারস্য উপসাগরের ড্রোনের নজরদারি, গুপ্তচর বৃত্তি আর রাজনৈতিক চাপ। সব সামলে ইরান দাঁড়িয়ে আছে অটল, অদম্য। এই প্রেক্ষাপটে আইআরজিসি উন্মোচন করেছে তাদের 2টি নতুন ক্ষেপণাস্ত্র, ইমাদ ও কাদের। ভূগর্ভস্থ ঘাঁটিতে টেলিভিশনে সম্প্রচারিত এক আয়োজনে প্রদর্শিত হয় এই আধুনিক অস্ত্র। কাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা, যা শত্রুর সিগন্যাল জ্যামিং প্রতিহত করতে সক্ষম। অন্যদিকে ইমাদকে আধুনিকীকরণ করে সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। সদ্য উন্নত করা ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে লঞ্চারে বসানো হয়েছে, শুধু আদেশের অপেক্ষা। এদিকে ইরানের সংসদের অর্থনীতি কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসাইনি ইঙ্গিতপূর্ণ কণ্ঠ বলেন, জায়নবাদী শাসন ব্যবস্থাই এখন অঞ্চলের শান্তি ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। জেনেভায় আন্তঃসংসদীয় সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরান কখনো সংঘাত চায় না, আমরা চাই আঞ্চলিক বোঝাপড়া ও সহযোগিতা। কিন্তু যদি কেউ আমাদের নিরাপত্তা ভাঙার চেষ্টা করে, আমরা তার উত্তর দেব ইস্পাতের ভাষায়। যে মুহূর্তে অনেকেই ভাবছিল ইসরায়েল ইরানের শক্তি কমিয়ে দিয়েছে, ঠিক তখনই তেহরান দেখালো তার নতুন দানবীয় অস্ত্র। ধ্বংস নয়, বরং পুনর্জন্ম যেন ঘটল সেই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোয়। ওদিকে ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া।
ক্রেমলিনের পক্ষ থেকে এমন আগ্রহের কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ দেশ দুটির, যদিও শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি নাকচ করে আসছে তেহরান। আমরা কথা বলবো, কিন্তু মাথা নত করব না, খামেনির কঠোর জবাব ট্রাম্পকে। ইরানের আকাশে আবারও বাজল প্রতিবাদের বজ্রধ্বনি। তেহরান থেকে ছড়িয়ে পড়ল এক কণ্ঠস্বর, দৃঢ়, নির্ভীক, অবিচল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে তীব্রভাবে ব্যঙ্গ করে বললেন, তিনি যদি মনে করেন আমাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তবে তিনি স্বপ্ন দেখতে থাকুন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে ইরানের এই বার্তা ছিল বিদ্যুতের মতো তীক্ষ্ণ। অধিকৃত ফিলিস্তিন সফরে গিয়ে ট্রাম্প ইসরায়েলি নেতাদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ইরানকে শান্তি গ্রহণ করতে হবে, কিন্তু খামেনির কণ্ঠে এলো শীতল প্রত্যুত্তর, আমরা কথা বলবো, কিন্তু মাথা নত করব না। তেহরানের ভাষ্য অনুযায়ী ট্রাম্পের সফর ছিল একটি মরিয়া প্রচেষ্টা, ইসরায়েলি নেতাদের মনোবল বাড়াতে, তাদের ভয় ঢাকতে। কারণ সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে তারা এমনভাবে পরাজিত হয়েছিল যা নিজেরাই বিশ্বাস করতে পারেনি। খামেনি বলেন, রাষ্ট্রপতির কথাবার্তা ও আচরণে স্পষ্ট তারা মরিয়া, তারা ভেঙে পড়েছে, আর তিনি গিয়েছিলেন তাদের খালি আশা দিতে। তিনি আরো যোগ করেন, এই কথাগুলো কেবল সেই ধরনের মানুষদের জন্য বলা হয় যারা নিজেরাই আর কোনো আশা খুঁজে পায় না, জবরদস্তি নয়, আলোচনা। ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন ব্যবসায়ী, আমি ইরানের সঙ্গে চুক্তি করতে চাই। কিন্তু খামেনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, যে চুক্তি ধমক দিয়ে শুরু হয় সেটি কোনো চুক্তি নয়, সেটি জবরদস্তি। ইরানি জাতি জবরদস্তির কাছে মাথা নত করবে না। তিনি আরো বলেন, আসুন বসে কথা বলি, ফলাফল স্পষ্ট হয়ে উঠুক। কিন্তু আমাদের উপর অন্য দেশের মতো চাপ সৃষ্টি করে কিছু আদায় করা যাবে না। ইরান কখনো জোর জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। এই এক বাক্যে যেন ধ্বনিত হলো ইরানের আত্মমর্যাদার অটল ঘোষণা, আমরা স্বাধীন, আমরা অবিচল। খামেনি ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরকার বিশৃঙ্খলাও তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকার বিভিন্ন রাজ্যে 7 মিলিয়ন মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তোমরা আগে তোমাদের সেই জনগণকে শান্ত করো, তারপর অন্য দেশের ব্যাপারে কথা বলো। তিনি আরো যোগ করেন, আমেরিকা অন্য দেশে হস্তক্ষেপ করে, সামরিক ঘাঁটি তৈরি করে, কিন্তু আজ সন্ত্রাসবাদের আসল প্রতীক তারাই। ইরানের বার্তা দৃঢ়, স্পষ্ট, চূড়ান্ত। এই সমস্ত বক্তব্যের মধ্যে এক সুর স্পষ্ট, ইরান কথা বলতে চায়, কিন্তু আত্মসমর্পণ নয়। তারা আলোচনায় রাজি, কিন্তু আত্মমর্যাদা বিকিয়ে নয়। তেহরান এখনো দাবি করে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু তার নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেবে না। আমরা আমাদের পথেই থাকব, এই বার্তা যেন মধ্যপ্রাচ্যের বাতাসে ছড়িয়ে পড়ছে। ট্রাম্পের সফর শেষ হয়েছে, কিন্তু তেহরানের প্রতিধ্বনি এখনো কাঁপাচ্ছে কূটনৈতিক মঞ্চ। এক জাতি যে মাথা নত করতে শেখেনি, এক নেতা যিনি বলেন, স্বপ্ন দেখতে থাকুন, আমরাও আমাদের পথেই থাকব। এ যেন ইতিহাসের পুরনো পাঠের নতুন পুনরাবৃত্তি। ইরান কথা বলে না কোমল স্বরে, বরং আগুনে ভেজা আত্মমর্যাদার ভাষায়। আর আজ সেই ভাষা আবার কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতির অস্থির প্রান্তরকে। লোহিত সাগরে যুদ্ধের ছায়া, হুথি সীমান্তের কাছে রহস্যময় রানওয়ে, জেগে উঠছে প্রশ্নের ঝড়। লোহিত সাগরের নীল তরঙ্গের নিচে যেন জমছে বারুদের গন্ধ। ইয়েমেন উপকূলের কাছে জুকার নামের এক দ্বীপে হঠাৎ করেই দেখা গেছে রহস্যময় এক রানওয়ে। 2000 মিটার লম্বা সেই আকাশপথ যেন নীরবে বলছে, কেউ একজন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে। কিন্তু কে? জাহাজে অদ্ভুত এক আক্রমণের কয়েকদিন পরেই প্রকাশ্যে আসে এই খবর। কেউ এই আকাশ ঘাঁটির দায় নিচ্ছে না। তবু আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, জুকার দ্বীপে এক বিশাল আকাশপথ তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে এটি হয়তো হুথি বিরোধী কোনো শক্তির উদ্যোগ। কিন্তু হুথিরা এখন আর 2015-র মতো দুর্বল নয়। গাজা যুদ্ধের পর থেকে তারা একের পর এক সামুদ্রিক শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। লোহিত সাগরের ঢেউয়ে আজ তাদের নামই ভয়।
সালের নভেম্বর থেকে তারা আক্রমণ করেছে 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ, ডুবিয়েছে অন্তত 4টি বিশাল জাহাজ। আর প্রতিবারই তারা বলেছে এটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির যুদ্ধ। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর অপ্রতিরোধ আত্মবিশ্বাস সব মিলিয়ে হুথিদের উপস্থিতি এখন সমুদ্রের প্রতিটি তরঙ্গে প্রতিধ্বনিত। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত তাদের আঘাতে কেঁপে উঠেছে আধুনিক নৌবহর। তাই প্রশ্ন উঠছে, এই রহস্যময় রানওয়ে কি হুথিদের প্রতিরোধ ঠেকানোর নতুন কোনো ষড়যন্ত্র? জুকার দ্বীপটি হুথি নিয়ন্ত্রিত বন্দর হুদেইদা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে। এই বন্দরই হুথিদের অর্থনীতি ও অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র। ফলে সেখানে যদি কোনো প্রতিপক্ষ ঘাঁটি তৈরি করে, তা সরাসরি যুদ্ধের আমন্ত্রণ হতে পারে। মিডিয়া রিপোর্ট বলছে সংযুক্ত আরব আমিরাত হয়তো এই প্রকল্পের পেছনে রয়েছে। এর আগেও তারা ইয়েমেনের বিভিন্ন দ্বীপে গোপনে রানওয়ে নির্মাণ করেছে, মোচা, আবদ আল কুরি ও মায়ুন দ্বীপে। প্রতিটি প্রকল্পই ছিল কৌশলগত, প্রতিটি ঘাঁটি ছিল হুথিদের চোখ রাঙানি ঠেকানোর মতো। কিন্তু ইতিহাস বলছে হুথিদের আটকানো সহজ নয়। তারা পাহাড়ে যেমন শক্ত, সমুদ্রেও তেমনি অনমনীয়। ইউএই যত ঘাঁটি বানাক, হুথিরা প্রতিটি ঢেউয়ে প্রতিশোধের গান গায়। তাদের ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগর থেকে বাব আল মানদেব পর্যন্ত ছুঁতে পারে। 2015 সাল থেকে জুকার দ্বীপ ব্যবহার হচ্ছে তারিক সালে নিয়ন্ত্রিত নৌবাহিনীর ঘাঁটি হিসেবে। সালে প্রয়াত ইয়েমেনি নেতা আলী আবদুল্লাহ সালেহের ভাতিজা, যিনি এখন ইউএই সমর্থিত। অথচ একসময় এই সালে পরিবারই ছিল হুথিদের সহযোগী। এখন সেই সম্পর্কই পরিণত হয়েছে বিশ্বাসঘাতকতায়। লোহিত সাগর এখন এক দাবার বোর্ড। একপাশে ইরান সমর্থিত হুথিরা, যাদের দৃষ্টি পৌঁছে গেছে তেলবাহী জাহাজের ভেতর পর্যন্ত। অন্য পাশে ছায়াময় রানওয়ে, যার নির্মাতা অজানা, উদ্দেশ্য অন্ধকারে। হুথিদের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসে। তারা জানে লোহিত সাগরের প্রতিটি ঢেউ তাদের নামে গর্জে ওঠে। আর তাই যত রহস্যই তৈরি হোক, যত রানওয়ে উঠুক, এই যুদ্ধের শেষ হাসি কার হবে তা জানে না কেউ। লোহিত সাগরের বাতাসে তাই এখন মিশে আছে প্রশ্ন, প্রতিশোধ আর আগামীর যুদ্ধের গন্ধ। ওয়াশিংটনের নীরব করিডোরগুলোতে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে তা হলো, সৌদি আরব কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাপার নিচে ঢুকতে চাইছে? মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় যখন নতুন নতুন যুদ্ধের হাওয়া বইছে, তখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া। এমন একটি চুক্তি যা বলবে সৌদির ওপর আক্রমণ মানে আমেরিকার ওপর আক্রমণ। এটাই এখন রিয়াদের সবচেয়ে বড় কূটনৈতিক লক্ষ্য। চুক্তির পটভূমি, নিরাপত্তার রাজনীতি। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, MBS আগামী মাসে হোয়াইট হাউসে গিয়ে এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চান। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর হতে পারে, যদিও বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। এই চুক্তি হবে অনেকটা যুক্তরাষ্ট্র কাতারের চুক্তির মতো, যেখানে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে, কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিকও। কিন্তু এই ঘোষণার পরেই উপসাগরীয় অঞ্চলে আলোড়ন পড়ে যায়, কারণ ঠিক তার আগেই ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এটি কেবল হামাস বা কাতারের বিষয় ছিল না, বরং উপসাগরীয় দেশগুলো হঠাৎ বুঝে গেল তাদের আঞ্চলিক নিরাপত্তা কতটা অনিশ্চিত। রিয়াদের ভয় ও ট্রাম্পের সুযোগ। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার অভিভাবক মনে করে। কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, গাজায় যুদ্ধ এবং ইরানের ছায়া ঘনিয়ে আসায় MBS বুঝেছেন নতুন বাস্তবতায় পুরনো বন্ধুত্ব যথেষ্ট নয়। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন বলছে, আমরা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে আগ্রহী, তবে কিছু রাজনৈতিক শর্ত থাকবে। সেই শর্তের নাম ইসরায়েল। আগে বাইডেন প্রশাসনের সময় সৌদি আরব চেষ্টা করেছিল এমন একটি নিরাপত্তা চুক্তির যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণ ও গাজা যুদ্ধ সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এখন MBS পরিষ্কার করে দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসন এক জটিল অবস্থায়, একদিকে প্রতিরক্ষা জোটের সুযোগ, অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক চাপে ফাঁদে পড়ার ভয়। চুক্তির সম্ভাব্য রূপ। সৌদি কর্মকর্তারা বলছেন, এই চুক্তি হবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায়।
যুক্তরাষ্ট্র সৌদি মাটিতে স্থায়ী ঘাঁটি বাড়াতে পারে, স্যাটেলাইট ও সাইবার নিরাপত্তা সহযোগিতাও জোরদার হতে পারে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপ এর বিশ্লেষক ফিরাস মাকসাদ বলেন, এটি কাতারের চুক্তির চেয়েও বড় হবে। এমবিএস এখন যে $1 ট্রিলিয়ন উন্নয়ন পরিকল্পনা চালাচ্ছেন তার জন্য নিরাপত্তা সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে সব বিশ্লেষক একমত নন। আরব উপসাগরীয় রাজনীতি বিশ্লেষক হুসেন ইবিশ মনে করেন, ট্রাম্পের ইসরায়েল প্রীতি হয়তো এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন একটাই, সৌদি আরব কি নিজের নিরাপত্তা চাইছে, নাকি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতার নতুন অধ্যায় শুরু হচ্ছে? কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি কখনো শুধু প্রতিরক্ষা নয়, তার সঙ্গে আসে শর্ত, প্রভাব ও রাজনীতির বোঝা। তবুও যখন উপসাগরের আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হুমকি ঘুরে বেড়ায়, তখন এমবিএস হয়তো ভাবছেন নির্ভরতার হাতলই নিরাপত্তার হাতল হতে পারে। কাস্পিয়ান উপকূলে ইরানের নতুন চোখ, নাজির রাডারে কাঁপছে উত্তর সীমান্তের রাজনীতি। রাতের নিস্তব্ধতা ভেদ করে ইরানের উত্তর সীমান্তে পাহাড় কেঁপে উঠছে। কাস্পিয়ান সাগরের ধারে গিলান প্রদেশের পাহাড়ে বসানো হচ্ছে এক রহস্যময় রাডার সিস্টেম নাজির। তেহরান চুপ, কিন্তু পাহাড়ে গাড়ি চলছে, সৈন্যরা ব্যস্ত। আজারবাইজান সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই স্থাপনা এখন গোটা অঞ্চলে নতুন আতঙ্কের নাম। ইরান ও আজারবাইজানের সম্পর্কে টানাপোড়েন নতুন নয়, কিন্তু 2021 সালের পর সেই উত্তেজনা পেরিয়ে গেছে বিপজ্জনক সীমা। তেহরানের অভিযোগ, আজারবাইজান তার ভূখণ্ডে ইসরায়েলের গোপন ঘাঁটি তৈরি করেছে। রয়টার্স জানায়, আজারবাইজানের বিজুলি, জিব্রাইল ও জাহাঙ্গীর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চলছে নিয়মিত। এক সাবেক ইরানি কূটনীতিকের ভাষায়, আজারবাইজান এখন প্রতিবেশী নয়, শত্রুর ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা এক ছায়া। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য আজারবাইজান হয়ে উঠেছে এক লঞ্চ প্যাড। মাত্র 700 কিলোমিটার সীমান্ত পেরিয়ে এখান থেকেই সহজে আঘাত হানা সম্ভব ইরানের অভ্যন্তরে। প্রযুক্তির ঢাল, তেহরানের চোখ। এই হুমকির জবাবে ইরান বেছে নিয়েছে প্রযুক্তির শক্তিকে। সামরিক বিশেষজ্ঞ হোসেন দেহজিয়ান বলেন, নাজির শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের চোখ। রাডারটি 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটার পর্যন্ত সক্রিয় নজরদারি চালাতে সক্ষম। চীন ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই রাডার পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে, মানে ইরান এখন আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের আকাশও দেখতে পাচ্ছে। টাইমস অফ ইরান জানায়, নাজিরের 360 ডিগ্রি কভারেজ এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৌশলের আড়ালে কূটনীতি। এই স্থাপনাকে শুধু সামরিক পদক্ষেপ বলে ভুল হবে। এটি তেহরানের রাজনৈতিক বার্তা, আমাদের আকাশে কেউ অদৃশ্য নয়। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন ইরানের উত্তর পশ্চিমে 22 কিলোমিটার প্রস্থের এক করিডোর ব্যবহার করছে, যাকে তেহরান বলছে ন্যাটো করিডোর। ইরানের ভাষায় এই রাডার হচ্ছে সেই করিডোরের উত্তর। ইরান স্পষ্ট করেছে, বিদেশি যুদ্ধবিমান তার আকাশে ঢুকলে তা আর নিরপেক্ষ থাকবে না। গুপ্তযুদ্ধের প্রতিধ্বনি। বিবিসি পার্সিয়ানের রিপোর্ট বলছে, সম্প্রতি ইরানের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে রিভলিউশনারি গার্ডস। তেহরান দাবি করেছে, হামলাগুলোর উৎস উত্তর দিকে। এই গোপন লড়াই এখন সীমান্তের মাটি ছাড়িয়ে প্রবেশ করছে আন্তর্জাতিক রাজনীতিতে। বৈশ্বিক প্রভাবের ছায়া। ইরানের প্রভাব এখন কাস্পিয়ান ছাড়িয়ে পৌঁছে গেছে ভারত মহাসাগর ও রেড সি অঞ্চলে। ফ্রান্স 24 জানিয়েছে, মাদাগাস্কারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনেও ইরান সমর্থিত নেটওয়ার্ক কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের লক্ষ্য স্পষ্ট, ইউরোপে জ্বালানি সরবরাহের রুটে নিজের উপস্থিতি শক্ত করা। ভোরের আলো ফুটছে গিলানের পাহাড়ে, কুয়াশার ভেতর নীরবে ঘুরছে নাজিরের অ্যান্টেনা, প্রতিটি সিগন্যাল যাচাই করছে নিখুঁতভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ খাতিরের কণ্ঠে শোনা গেল দৃঢ় উচ্চারণ, উত্তর সীমান্তের প্রতিটি নড়াচড়া এখন আমাদের চোখে ধরা পড়ে, কোনো বিদেশি ঘাঁটির কার্যকলাপ অদেখা থাকবে না। আল মনিটর লিখেছে, নাজির রাডার স্থাপনের মধ্য দিয়ে ইরান কার্যত কাস্পিয়ান উপকূলে গড়ে তুলেছে এক নো ফ্লাই জোন। হয়তো সেটাই ইরানের বার্তা, তারা যুদ্ধ চায় না, কিন্তু আকাশে বাজ পড়লে তারা নীরব থাকবে না।
রাশিয়ার হাত ধরছে ইরান, আকাশ যুদ্ধে ফিরে আসছে তেহরানের শক্তি। অবশেষে তেহরান পাল্টা চাল দিয়েছে। যে দেশ একসময় ইসরায়েলি আকাশ অভিযানের সামনে অসহায় হয়ে পড়েছিল, আজ সেই দেশ আকাশে ফের গর্জে ওঠার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরমাণু কর্মসূচি ধাক্কা খেলেও এখন ইরান ঝুঁকছে নতুন প্রতিরক্ষার দিকে, আকাশ শক্তির পুনর্জাগরণে। এবার ইরানের হাতে উঠছে রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধবিমান সু-35। এই যুদ্ধবিমানকে অনেকে বলে আকাশের শিকারিবাজ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া আর কোনো দেশের সঙ্গে এত বড় সামরিক চুক্তি করেনি, কিন্তু ইরান করেছে। ফাঁস হওয়া এক গোপন নথি বলছে তেহরান $650 কোটি বিশাল চুক্তি করেছে মস্কোর সঙ্গে। চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে দেবে 48টি সুপার সু-35 মাল্টি রোল ফাইটার জেট। আর এই খবরেই কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ও তাদের সহযোগী সংস্থা KAI থেকে ফাঁস হওয়া নথিগুলো প্রকাশ করেছে ইউক্রেনীয় হ্যাকাররা। সেসব অনুযায়ী বিমানগুলো ইরানের ইস্পাহান প্রদেশের শাহিদ বাবাই বিমান ঘাঁটিতে সংযোজনের প্রস্তুতি চলছে। বিশ্লেষকরা বলছেন এই জেটগুলো যুক্ত হলে ইরানের বিমান বাহিনী বদলে যাবে পুরোপুরি। ইরান এতদিন রাশিয়ার পুরনো MiG-29 এবং আমেরিকান আমলের F-14 বিমান দিয়ে আকাশ পাহারা দিত, কিন্তু গত জুনে যখন ইসরায়েল অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে তেহরান থেকে মাত্র 80 কিলোমিটার দূরে বোমা বর্ষণ করে, তখন ইরান প্রতিরোধে পাঠাতে পারে কেবল একটি পুরনো MiG-29। ফল, দুইটি F-14 ওড়ার আগেই ধ্বংস। এই ঘটনার পরে তেহরান বুঝেছিল শুধু মিসাইল বা ড্রোনে হবে না, চাই আধুনিক আকাশ প্রতিরক্ষা। তাই এবার রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে ইরান। কেন এত সমালোচনায় সু-35? এই যুদ্ধবিমান রাডারে প্রায় অদৃশ্য, আছে উন্নত ইনফ্রারেড সেন্সর ও অতি দ্রুত গতির মিসাইল সিস্টেম। এটি একসঙ্গে 12টি পর্যন্ত আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আক্রমণ ও প্রতিরক্ষা দুই দিকেই সক্ষম। রাশিয়ার ভাষায় একটি বিমানই একটি স্কোয়াড্রন। বিশ্লেষকরা বলছেন এই বিমানগুলো ইরানের হাতে আসলে ইসরায়েলি F-15 ও F-16 যুদ্ধ বিমানগুলো আর আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে না, কারণ প্রযুক্তি ও গতির দিক থেকে সু-35 এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফাইটার জেট। তবে এক প্রশ্ন থেকেই যায়, রাশিয়া আদৌ 48টি বিমান সময় মতো তৈরি করতে পারবে কিনা? কারণ নিষেধাজ্ঞা ও উপাদান সংকটে এখন রুশ প্রতিরক্ষা শিল্প ধীর গতিতে চলছে। সাধারণত তারা প্রতি 2 মাসে একটি করে বিমান তৈরি করতে পারে। তবুও তেহরান নির্ভর করছে মস্কোর উপর, কারণ এই মুহূর্তে ইরান জানে যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাইলে আকাশের শক্তি দেখাতে হবে। ইরানের নেতারা মনে করছেন সু-35 পেলে তাদের আকাশ প্রতিরক্ষা এমন উচ্চতায় পৌঁছাবে যা আগে কখনো হয়নি। তখন শুধু পরমাণু নয়, আকাশও হবে তেহরানের ঢাল। একসময় পরমাণু কর্মসূচিতে ধাক্কা খাওয়া দেশটি এখন বলছে আমরা থামিনি, কেবল দিক বদলেছি। তেহরানের চোখ এখন আকাশে, আর সেই আকাশে শিগগিরই উড়বে রাশিয়ার শিকারিবাজ সু-35, যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র। অবশেষে কি পরমাণু ক্ষমতাধর হয়ে উঠল ইরান? জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর রিপোর্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবির ভিত্তিতে তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে তা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই জল্পনা যদি সত্যি হয়, তবে ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তিতে পরিণত হবে। পরমাণু সক্ষমতায় ইরান, ট্রাম্পের দাবি কি মিথ্যা? গত জুনে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কিন্তু তার সেই দাবিকে সরাসরি মিথ্যা প্রমাণিত করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর প্রধান রাফাল গ্রোসি জানিয়েছেন ইরানের কেন্দ্রগুলোতে এখনো প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। বিজ্ঞানীরা এটিকে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করেন। গ্রোসির এই বক্তব্য সামরিক বিশ্লেষকদের উদ্বেগ আরও বাড়িয়েছে, কারণ এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। যদিও বর্তমানে তেহরানের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই বলেই দাবি করে আসছে IAEA। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি স্পষ্ট করে দিয়েছেন শত্রুদের হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি টিকে আছে। তিনি বলেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি। সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো অক্ষতই রয়েছে।
যদিও খামেনি বরাবরই বলে এসেছেন ইউরেনিয়াম ব্যবহার করে অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। নেতানিয়াহুর মারাত্মক দাবি, আইসিবিএম কি পূর্ব উপকূলে আঘাত হানবে? ইরানের পারমাণবিক সক্ষমতার এই জল্পনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক মারাত্মক দাবি করেছেন। তিনি বলেন, ইরানের হাতে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম এর শক্তিশালী বহর। তার মতে এই অস্ত্রটি 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও আঘাত হানা সম্ভব। এটি সবার জন্য একটি বড় বিপদ। নেতানিয়াহু তার দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ হাজির না করলেও সমর বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান রকেট প্রযুক্তি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য যথেষ্ট। যদি ইরান 12,000 কিলোমিটার পাল্লার খোররামশার 5 মডেলের আইসিবিএম তৈরি করতে পারে, তবে তা অবশ্যই পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ ফাঁকি দিতে সক্ষম হবে তো ইরান? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, একই দিকে যেমন ট্রাম্পের দাবি ভুল প্রমাণিত হয়েছে, ঠিক তেমনই নেতানিয়াহুর আইসিবিএম দাবির পক্ষেও সরকারিভাবে কোনো নিশ্চয়তা মেলেনি। তবুও আইএইএ এর রিপোর্ট এবং নেতানিয়াহুর দাবি, এই দুয়ে মিলে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, ইরান যদি সত্যি আইসিবিএম ও পর্যাপ্ত ইউরেনিয়াম মজুদের মাধ্যমে পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করে থাকে, তবে বিশ্ব ভূরাজনীতি মোড় ঘুরে যাবে। তেহরান সম্ভবত পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। আর যদি এই ক্ষমতা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত হয়, তবে তা শুধুমাত্র ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য মারাত্মক হুমকি। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে বলে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। ইরানের সর্বোচ্চ নেতার আশ্বাস এবং আইএইএ এর রিপোর্ট যেন এই বার্তাই দিচ্ছে, শত্রুর আস্তানায় আঘাত হানার সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে তেহরান। সরবরাহ অক্ষত রয়েছে এবং সেটি এখনো ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই মজুদ আছে। মধ্যপ্রাচ্যে নতুন অস্থিতিশীলতা ডেকে গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস। বিশ্বাসঘাতক নিধন অভিযান, বিশ্ব শক্তির নীরবতা ও ট্রাম্পের ধমক। গাজা, ফিলিস্তিন। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখন এক নতুন ধরনের আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এখন নিজেদের অভ্যন্তরীণ ক্ষমতাকে মজবুত করতে মরিয়া। আর এর বলি হচ্ছে সেই সব বিশ্বাসঘাতক এবং সশস্ত্র গোষ্ঠী। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সবচেয়ে বড় অভিযানের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য উপত্যকায় কাজ করে যাওয়া অবশিষ্ট সশস্ত্র গ্যাংগুলিকে ভেঙে ফেলা। সূত্র জানিয়েছে, 10 অক্টোবর থেকে হামাস যোদ্ধারা গাজার অভ্যন্তরে তথাকথিত ইসরায়েল সমর্থিত গ্যাং এবং মিলিশিয়াদের হত্যাকাণ্ড তীব্রতর করেছে। এই দলগুলি যেমন ইসরায়েলের সাথে যুক্ত বলে পরিচালিত দগমুশ গোষ্ঠী বা উত্তর গাজার পপুলার আর্মি এবং পূর্ব রাফার পপুলার ফোর্সেস আইডিএফ থেকে অস্ত্র ও লজিস্টিক সহায়তা পায় বলে হামাসের অভিযোগ। গাজার নিরাপত্তা সূত্রগুলি এই বিদ্রোহীদের দেখছে এমন উপাদান হিসেবে যাদের মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের কর্তৃত্বকে দুর্বল করার জন্য ব্যবহার করতে পারে। হামাসের মতে, এই সহযোগী গ্যাং সদস্যরা অপহরণ, হত্যা, নাশকতা এবং ইসরায়েলি বাহিনীর জন্য সশস্ত্র আবরণ সরবরাহের মতো কাজে জড়িত। হামাসের এই বিশ্বাসঘাতকদের হত্যা অভিযান যুদ্ধবিধ্বস্ত ছিটমহল জুড়ে পূর্ণ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এক কঠোর পদক্ষেপ। হামাসের এই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান যখন তুঙ্গে, তখন আন্তর্জাতিক রাজনীতিতে এক অপ্রত্যাশিত মোড় দেখা দিয়েছে। হামাস কেবল ইসরায়েল নয়, আরব বিশ্বের কিছু অংশ এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা যেন একাই নিজেদের নিয়ন্তা হওয়ার শপথ নিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও তিনি প্রাথমিকভাবে হামাসের গ্যাং দমনের পদক্ষেপকে খুব খারাপ লোক নির্মূলের কাজ বলে সম্মতি জানিয়েছিলেন, চুক্তি ভঙ্গ এবং নিরীহ মানুষ হত্যার অভিযোগ উঠলে তার সুর পাল্টায়। ট্রাম্প এক কথোপকথনে হামাসকে তীব্র ভাষায় হুমকি দেন, স্পষ্টতই ইঙ্গিত দেন যে মার্কিন বাহিনী সরাসরি না গেলেও খুব কাছের মানুষ আছে যারা ভেতরে যাবে, তবে আমাদের তত্ত্বাবধানে। এই মন্তব্যে এক শীতল বার্তা ছিল, হামাসকে তার শর্তেই চলতে হবে, নতুবা আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে। হামাসের শক্তি, টানেলের গভীরে গোপন ফিসফিসানি। এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেও হামাসের শক্তি নিয়ে প্রশ্ন জাগে।
একটি ছোট উপত্যকায় এত আন্তর্জাতিক চাপ, ইসরায়েলের সামরিক অভিযান এবং অভ্যন্তরীণ বিদ্রোহের মধ্যেও তারা কিভাবে এত শক্তিশালী অবস্থান ধরে রেখেছে? হামাসের শক্তি লুকিয়ে আছে তাদের অবিশ্বাস্য গোপনীয়তা এবং ইসরায়েলকে আঘাত করার ক্ষমতার মধ্যে। তারা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে যে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চালাচ্ছে তা তাদের লৌহ কঠিন নিয়ন্ত্রণকেই প্রমাণ করে। তবে এই অভিযান গাজাকে শান্ত করবে নাকি আরো গভীর ও ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েল ও আমেরিকা থেকে নজর সরিয়ে হামাস কি এখন গাজাকে নিজেদের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পুনর্নির্মাণ করছে, যেখানে তাদের কথার বাইরে দ্বিতীয় কোনো কথা বলার সাহস কারো থাকবে না? ইসরায়েলি দখলের বিরুদ্ধে আরব বিশ্বের অগ্নিশক, নেতৃত্বে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নতুন এক কণ্ঠ উঠে এসেছে, দৃপ্ত, অটল ও ন্যায়ের দাবিতে সোচ্চার। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আরব ক্রোধের নেতৃত্ব এখন সৌদি আরবের হাতে। রিয়াদ যেন আজ সেই অগ্নিশিখা যা নীরবতার দেয়াল ভেদ করে বলছে, ফিলিস্তিন আমাদের হৃদয় এবং হৃদয় কখনো দখল করা যায় না। সৌদি আরবের ভূমিকা একটি দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আরব বিশ্বের নেতৃত্ব ফিরে পাচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে অর্থনৈতিক ও কূটনৈতিক ফাঁদে ফেলার ক্ষমতাও রাখছে। এমবিএসের এই সাহসী পদক্ষেপ কেবল ইসরায়েলকে নয়, তার মিত্রদেরও এক কঠিন সংকটের মুখে ফেলে দিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমবিএস নিজেই সামনে এসেছেন। ইসরায়েলি নেসাট যখন দখলকৃত পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার দুটি বিল পাশ করল, তখন রিয়াদ গর্জে উঠল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় এটি কেবল একটি আইন নয়, এটি দখলদারিত্বের নতুন মুখোশ। পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন, কাতার, সৌদি আরব, জর্ডানের নিন্দা। সৌদি আরব সরাসরি ঘোষণা করেছে দখলকৃত অঞ্চলের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বৈধ নয়, এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। রিয়াদ নেসাটের প্রাথমিক ভোটকে অবৈধ ও বিপজ্জনক বলে বাতিল ঘোষণা করেছে। সৌদি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সব বসতি সম্প্রসারণ এবং সংযুক্তিকরণ পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। রিয়াদ আবারও স্মরণ করিয়ে দিয়েছে 1967 সালের সীমান্ত রেখা, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে, রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এই অবস্থান শুধু কূটনৈতিক নয়, প্রতীকীয় বটে। যেখানে অনেক আরব রাষ্ট্র নীরবতার আড়ালে নিজেদের স্বার্থ খুঁজছে, সৌদি আরব যেন ঘোষণা করছে, ন্যায় বিচার ছাড়া শান্তি আসবে না। সতর্ক করেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই পথ রক্তের, এই পথ অস্থিরতার। রিয়াদের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছে সেই সতর্কবার্তা যা একসময় আরব জোটের পতাকায় লেখা ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের উপর সকল আক্রমণ বন্ধ করতে হবে, আর ন্যায় ভিত্তিক দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই নিন্দা কেবল কূটনীতির পৃষ্ঠায় সীমাবদ্ধ নয়, এটি এক আরব শক্তির জাগরণের ইঙ্গিত। যে শক্তি একসময় ইতিহাসে ইসলামী ঐক্যের প্রতীক ছিল, আজ আবার সেটি হয়ে উঠেছে ন্যায়ের পতাকা বহনকারী। সৌদি আরবের অবস্থান এখন যেন নতুন দিক নির্দেশনা দিচ্ছে পুরো আরব বিশ্বকে। রিয়াদ চুপ করে নেই, বরং বলছে, যে শান্তি দখলের ওপর দাঁড়ায় তা শান্তি নয়, প্রতারণা। রিয়াদ যেন এক ভিন্ন পথ বেছে নিয়েছে, সমঝোতার নয়, প্রতিবাদের। এবং সেই প্রতিবাদের ভাষা এখন সমগ্র আরব দুনিয়ায় প্রতিধ্বনিত হচ্ছে। যখন ফিলিস্তিনের মাটিতে আগুন, তখন সৌদি আরব যেন বলছে, আমরা নীরব থাকব না। ন্যায়ের সূর্য পশ্চিম তীরের আকাশেও উঠবে। আর এই ঘোষণায় এক ঝলক দেখা যাচ্ছে সেই পুরনো আরব শক্তি, যে শক্তি দমন নয়, প্রতিরোধে বিশ্বাস করে, যে শক্তি এখন আবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে প্রস্তুত।